কিছু যে তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। শুরু করছি আমাদের আজকে রূপান্তরের আড্ডা। আপনাদের ভীষণ প্রিয় মুখ, দুই ভাই বোন হুমায়রা বশীর এবং রাজা বশীর। রাজা তো ছিল না দেশে, ব্যস্ত, প্রচুর ব্যস্ত, আমি জানি তো। হ্যাঁ, আর হচ্ছে হুমায়রাও তো ব্যস্ত থাকে ওর কাজকর্ম সব কিছু, গান নিয়ে। আর এত সুন্দর সুন্দর সুর করে, আমি শুধু ফেসবুকে দেখি আর গানগুলো শুনি, আর নিজে তো সুন্দরী আছে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, তো তুমি কবে এলে দেশে? আমি তো এসেছি আপু এই যে 28 তারিখে, অক্টোবর 28। তো কি নিয়ে তো ব্যস্ত ছিলে দেশের বাইরে? অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন? অস্ট্রেলিয়া ব্রিসবেনে। আচ্ছা। এই বছর যেটা করলাম, আমি গ্র্যাজুয়েশন করেছি, সাউন্ড প্রোডাকশনের উপর ডিপ্লোমা করেছি। আচ্ছা। তো আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট নিয়ে বেরিয়েছি। এটা আমার অনেক ইচ্ছা ছিল যে কোনো একটা পড়াশোনা যদি আমি দেশের বাইরে করতে পারতাম। আর ডেফিনেটলি আমার বউয়ের একটা সাপোর্ট, কারণ ওর সাপোর্ট ছাড়াটা হতো না। আর আপাদের দোয়া, সবকিছু মিলিয়ে আল্লাহর মতো অনেক ভালো। তোমার ওয়াইফ তো গান করে আমি জানি। হ্যাঁ, এবং সে গান করে, তুমিও গান করো, দুজন তো শোটো করো একসাথে? প্রত্যেকবারই করা হয়েছে। বাহ। হ্যাঁ, তবে কি হুমায়রা, ও তো আমার সাথে অনেক বেশি টাচেড। হ্যাঁ, কারণ আমাদের তো উঠতে বসতে দেখা হয়। হুমায়রা মানে আমাদের ভাইগুলো একটু বেশি বউ বউ করে। করবো না, করতে তো হবেই। কারণটা কি বলতো, মানে একটু বেশি বেশি না? বেশি বেশি তো মানে আমার যেটা মনে হয় যে বিং আ ফেমিনিস্ট যদি আমি বলি, তাহলে হচ্ছে যে মেয়েদের এ ধরনেরই হাজব্যান্ড হওয়া উচিত। মানে এত ভালো, এত প্রেম প্রীতি, এত সব কিছু। তো এইটা হচ্ছে যে মেয়েরা এই ধরনেরই প্রাপ্য ওদের। সবার ক্ষেত্রে এরকমই হওয়া উচিত। এরকমই হওয়া উচিত। আসলে বিষয়টা হচ্ছে কি যে ডেফিনেটলি বউকে আমি বউয়ের পর্যায়ে রাখি, বোনকে বোনের পর্যায়ে রাখি। তো বিষয়টা হচ্ছে যে আপা যেটা বললো, বউ তো আদরের একটা জায়গা। তো তো ওই জায়গাটা ডেফিনেটলি যাবে। আর মায়ের জায়গাটা মায়ের কাছেই আছে, বোনের জায়গাটা বোনের কাছেই আছে, আপনার জায়গাটা আপনার কাছেই আছে। আমার কাছে সব রিলেশন কিন্তু আলাদা। শুনো, আমি কিন্তু ওই কথা বলিনি। আমি ব্যাপারটা বলছি যে মানে সব মেয়েদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে যখন মানে বাবার কাছ থেকে যখন প্রিন্সেস যখন সে থাকে, বাবার কোলে যখন থাকে, যখন বাবা তাকে বিদায় দিয়ে দেয় আরেকজনের কাছে এবং তার হাতে সে বাবা যখন সঁপে দেয়, তখন সে কিন্তু ওখানে কুইন হয়ে যায়। তো ওই কুইনটা যেন আসলে কুইনের মতো থাকে। বাবার বাসায় তো অবভিয়াসলি মা কুইন থাকে এবং মেয়ে আমরা যারা থাকি তখন আমরা কিন্তু প্রিন্সেস থাকি। কিন্তু যখন ওই বাসায় যায়, আবার তার জীবন যখন চেঞ্জ হয়, তখন সে কিন্তু আবার মায়ের জায়গাটা নিয়ে নেয়। তো সে ডেফিনেটলি ওখানে কুইন হয়। তো সে ভাবে যে মা যেরকম ছিল আমিও হয়তো ওরকমই থাকবো। তা আমার এই ক্ষেত্রে বলবো যে আমার বহুরানী আমি বলি, রুনা, ও মাশাআল্লাহ অনেক 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 লাকি, সুইট, এবং ও আসলে ওর বাই নেচার শি ইজ ভেরি সুইট। না রাজা, আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যে একটা ভালো একটা ছেলে, তো মনটা অনেক ভালো, এবং রুনাও একটা খুব ভালো মেয়ে, আমি ওকে দেখেছি, একদম ভালো মেয়ে। এই যে একটা জুটির মধ্যে এই যে একটা বন্ধন, একটা ভালোবাসা, একটা মানে বিশ্বাস, ট্রাস্টের জায়গাটা, হ্যাঁ একটা এত শক্ত, হ্যাঁ, যে ওর ওয়াইফকে রেখে এসছে। কিন্তু কত ভালোবাসে। মেকআপ রুমে আমরা যতক্ষণ ছিলাম অর্ধেক গল্প মনে ওর ওয়াইফকে নিয়ে। এবং গল্পটা একটু বলবো, আপনি জানেন ওই যে কফি খাচ্ছিল, কফির ছবি কিন্তু পাঠিয়েছে, ও ফোন চেক করেন। বলো গল্প কি, মানে আমাদের কিভাবে রিলেশন হলো সেই গল্প? শুরু হয়ে যাও। একদম শর্টে বলবো যেটা আপনি বললেন, যে এটা আসলেই আল্লাহ প্রদত্তই ছিল। কারণ রুনা যখন বাবার কাছে গান শিখতে আসতো, তখন 95-এ ও ভর্তি হলো। তো এরপর ও ইউকে পড়াশোনা করতে গেল। তো এই গ্যাপটা ছিল প্রায় 14 বছরের একটা গ্যাপ। আপুকে জিজ্ঞেস করেন তো 95 এর বয়স কত ছিল? কত ছিল বয়স? বাল্য প্রেম, বুঝছেন? তখন তো ম্যাট্রিক দিলাম।
মোটে হ্যাঁ সেটাই, ওইটাই সেটাই। বললাম, তো বাল্য বিষয়টা প্রেম। না, তখন কিন্তু প্রেম ছিল না, আমাদের ভাই তখন বোনের তো ভালো বোঝা লাগা যায় না রে। বিষয়টা ছিল। তারপর তো এই যে 14 বছর গ্যাপ, আপু এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো যোগাযোগ ছিল না, একটা জাস্ট মনের একটা টান ছিল। তো যখন বাবা অসুস্থ হলেন, তখন বাবাকে দেখতে আসার পরে তখন বিষয়টা আবার চক্ষু চড়ক গাছ বিষয় যেটাকে বলে, হ্যালো যে চোখ হ্যালো বড় হয়ে গেল। হ্যালো হ্যাঁ, বলো। এটার মধ্যে আমার আমি তো ভূমিকা দিচ্ছি ছিল। দিচ্ছি তো আমি বললাম না, শর্ট করে বলবো, মানে আমার বিয়ে করারও কোনো ইচ্ছে ছিল না। তো আপাকে আমি বলেছিলাম যে যদি কোনোদিন রুনা যদি ব্যাক করে, তাহলে আমার একটা ইচ্ছা পোষণ হবে যে না, বিয়ে করা উচিত। করবে হ্যাঁ কিন্তু হলো তো আল্লাহর মধ্যে সেটাই হলো। পরে আপার অনেক আপাকে অবদান বললাম, আছে তাই না একদম তোর অনেক একদম অবদান আছে একদম সেটাই। একদম। তো প্রথম ইয়েটা আপাকে বললাম যে আপা, সপ্তাহ এখন এখন তুমি তোমার দায়িত্ব, তুমি এখন হেল্প করার যা করার করো, তারপরে তো আল্লাহর এবং রহমতে। এটাও ঠিক যে হুমায়ুনের মতো একটা বোন পাওয়া মানে এটা কিন্তু বিশাল ভাগ্যের তা আমার ব্যাপার। মতো ভাই পাওয়ার হ্যাঁ অবশ্যই মানে তোমরা ভাই বোন না আসলে গড গিফটেড আলহামদুলিল্লাহ। মানে ওকে আমি বাবুই ডাকি ছোটবেলা থেকেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলে সারগাম, আর ওর মধ্যে আমি ওই যে বলে না যে রিলেশনের ডিফারেন্সটা, হয়তো ও আমার থেকে 4 বছরের ছোট, কিন্তু তারপরে আমি বলবো যে রিলেশন যেটা আছে সেটা আছে, কিন্তু সারগাম এবং ওর মধ্যে আমি কোনো ফারাক দেখি না, কোনো পার্থক্য কোনো পার্থক্য নেই আমার কাছে। না রাজা তো অলওয়েজ খুবই ভালো মনের একটা মানুষ হ্যাঁ ওকে তো আমি ভীষণ মাশাআল্লাহ পছন্দ করি। মাশাআল্লাহ। এখন আমরা একটু আমাদের কাজের কথা শুনি হ্যাঁ লেটেস্ট কাজগুলো দেশে আসার পর কি কি কাজ করছো আমি গ্র্যাজুয়েশন করেছি টেফ থেকে। তো টেফ থেকে যখন আমি করছিলাম, ওখানে আমার অ্যাসেসমেন্ট একটা ছিল যে আমাকেই একটা গান লিখতে হবে ইংলিশ, আর সুর করে ওটা জমা দিতে হবে, ওটা আমার অ্যাসেসমেন্টের পার্ট ছিল। তখন আমি অনেক চিন্তা করলাম, আপার সাথেও শেয়ার করছিলাম, রুনার সাথেও শেয়ার করছিলাম। তো হঠাৎ করে মাথায় আসলো যে টেফকে নিয়েই আমি গানটা করব। তো টেফ কুইন্সল্যান্ডের ওই টেফের পুরো থিম সং যেটাকে বলে। তা আমি যখন আমি আমার টিচারকে দেখাচ্ছিলাম, শোনাচ্ছিলাম, তখন টিচার বললো যে ঠিক আছে, তুমি এটা নিয়ে আগাও, আমরা এটা নিয়ে কথা বলবো। তো এটা একদমই আল্লাহর রহমত, বাবা মার দোয়া। তো এখন টেফ কুইন্সল্যান্ডের থিম সংটা আমার যাচ্ছে। তো বাহ, ওটা নিয়ে আমি সেটা কাজ আসলেই করছি। অনেক পুরো বড় একটা কুইন্সল্যান্ডের achievement। টেফ অর্গানাইজেশনের থিম সংটা আমার আমি বিশাল করতে ব্যাপার। পেরেছি আল্লাহর রহমতে। তো এবার গিয়ে ইনশাআল্লাহ ওটা ভিডিও শুটিং এর কাজ করবো, অডিওর কাজ শেষ। আর যেটা হয়েছে যে আরেকটা আল্লাহর রহমতে ফিল্মের কাজ ওখানে করছি, সার্ফ সান অ্যান্ড স্যান্ড। ওটাতে ফুল সাউন্ড ডিজাইনিং আর মিউজিক ডিরেকশনের কাজ আমার আছে, আর কিছু অভিনয়ের পাঠও আছে। আমি ওখানে আন্ডার কভার পুলিশ অফিসার হিসেবে কাজ করছি। ওটাতে আবার সারগামও ছিল, আমার বন্ধু ইব্রাহিমও ছিল, এইবার আমাদুল্লাহ ভাই মাসুদ ইকবাল উনিও ঢুকছেন ওই ছবিতে একটা পার্ট। বাহ এগুলো অল্প অল্প ছোট ছোট কি বলবো মজার বিষয় আছে। আর ওইটার মধ্যে একটা আইটেম সং আছে যেটা আবার আপা গাচ্ছে। আচ্ছা মাঝে মাঝে তো আমি ওকে দেখি যে ও শুটিং এ যায় হ্যাঁ, জি। বিভিন্ন জায়গায় ও যখন শুটিং এ যায় একটু একটু গ্রামের দিকে বা সুন্দর করে সেজে সাদা শাড়ি লাল পাড় হ্যাঁ আলতা দেয়া এরকম আর কি দেখেছি সুন্দর গয়না জি। টয়না, খুব গয়না পছন্দ করে হ্যাঁ তখন ওই এই গানগুলো কোথায় যায় তোমার ইউটিউবে যায়, এবং আচ্ছা। এটা হচ্ছে সারগাম সাউন্ড স্টেশন, আমাদের তোমাদের ওখানে ইউটিউব YouTube চ্যানেল channel। আছে, এই ইউটিউবে যায় তখন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কি যে আমরা যখন ফিল্ম দেখি বা নাটক দেখি জি। ধরো যে পানির শব্দ বা যে কোনো একটা শব্দ, তখন আমি ভাবতাম কি যে এগুলো মনে হয় নর্মাল শুটিং এর সময় করা, কিন্তু এগুলো না আলাদা করে এফেক্ট দিতে দেওয়া হয়। হয়, এবং হ্যাঁ। এখন তো সে আরো বেশি কি বলবো লার্নেড পারসন আমি বলবো এখন, যে আগে তো ধরেন একটা অ্যাজাম্পশনের উপরে সে হয়তো এই সাউন্ডগুলো দিত, এখন পুরোটাই তার বাবার হাত এখন- দিয়ে শেখা হ্যাঁ, সবকিছুই, কিন্তু idea। এখন তো তার পুস্তকি বিদ্যা হয়ে প্রতিটা গেছে। জিনিস কিন্তু আলাদা যায় হ্যাঁ, না? প্রত্যেকটা পানির জিনিস। শব্দটা আলাদা Correct, যোগ হ্যাঁ। করে, সেটাই। একটা মানে হাসির শব্দটা আলাদা যোগ করে, সব আলাদা। সবকিছু আছে। ওগুলো আসলে টেকনিকগুলো করতেও কিরকম? হয়, মানে খুব মজাও লাগে, আর ওকে দেখি করতে যখন, তখন নিজের কাছে মনে হয় হ্যাঁ আমিও যদি একটু এদিকে অ্যাডিশনাল না, কিছু এখানে বলতে এখানে পারি মজার বা বিষয়টা কোনো বলি, কিছু। যেমন ছোটবেলা বলতে যখন ক্লাস 5-6 না, হ্যাঁ 5-6 যখন পড়ছি, তখন আমি ওকে তখন আমি বলতাম যে আমাদের একটা হুরা প্রোডাকশন হুরা প্রোডাকশন হবে। হুরা হচ্ছে হুরা। হুরা মানে হচ্ছে হুমায়রা হুমায়রা আর রাজা। রাজা। আচ্ছা, আর রাজা। আপু আসলেই এই যে হুরা প্রোডাকশনটা আসলেই হয়েছে আচ্ছা। আমাদের যে ওখানে যেটা মানে সারগাম সাউন্ড স্টেশনের যে মাদার কোম্পানি যেটা আমি ফর্ম করেছি ওখানে, তো আমরা চিন্তা করছিলাম কি সারগাম সাউন্ড স্টেশন রাখবো কিনা। তখন রুনাই বললো যে না, তোমাদের অনেক দিনের যেহেতু স্বপ্ন ছিল হুরা, তাহলে হুরা প্রোডাকশন মিউজিক অ্যান্ড অডিও প্রোডাকশন এটা করো। তাহলে আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই করি। তো কেন প্রসঙ্গটা তুললাম, তখন ছোটবেলায় বলতাম কি আপাকে, যখন ইন্টারনেট কিছু ছিল না, আমি বলছি আপা একদিন আমি বাইরে যাব,
বাইরে গিয়ে আমি তোমাকে ইয়ে পাঠাবো, ট্র্যাক পাঠাবো, তুমি ওটার মধ্যে ভয়েস দিয়ে দিবা। তখন আমি বলি এটা কিভাবে, আমি বলি না হবে, একদিন হবে। এটা কিন্তু সত্যি বলতো, কিন্তু আগে বলতাম আগে, এবং তখন ক্লাস 5 6 এর ঘটনা এটা। স্বপ্ন ছিল তখন, কিন্তু আসলে ইন্টারনেট তো কোনো কিছু ছিলই না, ফেসবুক টেসবুক তো কিছুই ছিল না। এখন দেখেন আপু, যে এখন আমি বাইরে থেকে ওকে আমি ট্র্যাক পাঠাচ্ছি, ও ট্র্যাকে ভয়েস দিচ্ছে। ওই যে যেটা বললাম যে যে আপনি যে বললেন পানির সাউন্ড, এইটে আরেকটা আমার অ্যাসেসমেন্ট ছিল ওখানে জমা দেওয়ার জন্য, তো ওইটা শুটিং এখানে হয়েছিল। তো ওই শুটিংগুলোর সাউন্ড যেটা, যেমন এনভায়রনমেন্টাল সাউন্ড, ওই যে আপনার রিক্সার বেলের সাউন্ড, নক করার সাউন্ড, রাস্তার নয়েজের যে সাউন্ডগুলো, ওগুলো আমি ওকে ওখান থেকে রিমোটলি বলেছি যে আপা এইভাবে ভাবে করো। ও এখান থেকে নিয়ে মোবাইলে রেকর্ড করে আমি রেকর্ড করেছি। এবং এটা হচ্ছে যে ধরেন রাস্তায় কেউ হামল দস্তা দিয়ে পান ছেঁচা দিচ্ছে, তারপর কেউ চা খাচ্ছে, বা রিক্সার আওয়াজ, এগুলা সব কিছু আমি নিজেও ভাবলাম জানি আমি করতে পারছি এগুলো। স্বপ্ন সবসময় দেখা হচ্ছে যে আমি মুনে যাব। আমার কথা মানে আমি আমার ছেলেকেও তাই বলি যে যেটা অস্বাভাবিক সেভাবে করে চিন্তা করো, সেভাবে করে চিন্তা করে তার থেকে হয়তো একটু কম হতে পারে। কিন্তু তুমি যদি একেবারে রুট লেভেলেই চিন্তা করো তাহলে কিন্তু তোমার গ্রোথটা অত হবে না। তোমার গ্রোথ হতে হবে একেবারেই, মানে চিন্তা হতে হবে বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন। গ্রোথ তখন যতটুকুই হোক হবে, ওর থেকে একটু কমই হবে হয়তো, কিন্তু হবে। আচ্ছা, স্বপ্ন বড়। একটা জিনিস, হ্যাঁ, তোমরা তো বাঙালি বাবা এবং নেপালি মা, হ্যাঁ, এই দুইজনের সন্তান, ঠিক আছে। তো বাসায় তোমরা কোন এটা ফলো করো, মানে কাদের নিয়ম কানুনগুলো ফলো করো? দুইজনেরই। হ্যাঁ, কিভাবে? কারণ হচ্ছে যে নেপালি ভাষা জানো? হ্যাঁ, শোনাবে একটু আমাদেরকে? বলো তো একটু কথা দুজন নেপালিতে। কষ্ট চাস রামরাইচা। বাহ, ভালো তো। তো এটা একটা খুব কিন্তু ইন্টারেস্টিং না, মানে তোমার বাবা মার মধ্যে এত প্রেম ছিল। আর মজার বিষয় হচ্ছে কি, বাবা মার মধ্যে যখন ঝগড়া হতো তখন নেপালিতে হতো। আচ্ছা, যাতে বাচ্চারা না বোঝে। হ্যাঁ, আর মানে ওইগুলো সুইট ঝগড়া সেটাকে বলে আর কি, খুব মজাই লাগতো। আমরা তো ভীষণ মিল ছিল না, মানে এতটাই মিল ছিল যে আপু এতটাই মিল ছিল, একজন তো ধর্মই ছেড়ে দিল। তারপরে বাবা যখন চলে গেলেন তখন 3.5 মাসের মাথায় মাও চলে গেলেন। খুব অদ্ভুত, মানে চিন্তা করো কোন দেশের মানুষ, দুটো দেশের মানুষ, তাদের মধ্যে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, হ্যাঁ, দুটো মানুষ পরপর চলে গেলেন, মানে একজনের শোক আরেকজন সহ্য করতে পারেনি। আর একটু কথা বলতে চাই এখানে, মা যখন চলে যাবেন, যেদিন চলে যাবেন তার আগের দিন লাস্ট যে সেন্টেন্সটা ছিল সেটা ছিল পাপাকে বল আমার এখানে এসে ঘুমাতে। এটা ছিল লাস্ট কথা। তা আমি আবার বাবুকে বললাম যে বাবু আম্মি এই কথাটা কেন বললো? তো বলছে যে আরে এমনি বলছে। তো তারপরে তো আমি কথা একেবারেই, মানে তারপরের দিন তো একেবারেই টোটালি কথা বন্ধ। তারপর তো চলেই গেলেন, এবং চলে যাওয়ার পরে বাবু যখন আবার শেষ বিদায় দেওয়ার জন্য যে জায়গা দেখে আসবে, তো জায়গা দেখে আসার পরে বাবু এসে বলছে যে আম্মির জায়গাটা একটু দূরে হয়েছে। তো আমাদের একটু মনটা খারাপ হয়ে গেল যে আল্লাহ, আম্মি বলল পাশে ঘুমাবে কিন্তু জায়গা দূরে হয়ে যাচ্ছে। এটা এতটাই আনবিলিভেবল একটা কথা। জায়গাটা ওনারা প্রিপেয়ার করে রেখেছে পাপার পাশে। মানে বাবু যখন নিয়ে গেল তখন কিন্তু বাবুও অবাক হয়ে গেল, জায়গাটা একদম সাথেই হয়ে গেল। কিন্তু সে দেখে এসেছিল দূরে, বেশ অনেকখানি দূরে। যাই হোক, আচ্ছা আমরা একটু গানে যাই। আমরা সিরিয়াস প্রসঙ্গে তুমি নতুন কাজগুলো বলো নাই। হ্যাঁ, আমাদের আমি তো ওখানকার বলি, তুমি এখানকার বলো। আচ্ছা, মানে আমাদের এখানে তো নিউ ইয়র্কের বাসী আশিস দেবরায় দাদা, উনি গান লিখেছেন এবং গান শুরু করেছেন। ও অবভিয়াস কম্পোজিশন করেছে এবং এই গানটি শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। এটাও ওনার জন্মভূমি, মানে আশিস দাদার জন্মভূমি। তো ওনারও এটা খুব বেশি মানে ইমোশনালি উনি অ্যাটাচড।
তো এই গানটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। শোনাবে নাকি একটু ওদেরকে? হ্যাঁ, শোনানো যায় না? আচ্ছা। আমার প্রতিটি ক্ষণ যেন কাটে তোমার বিশ্বাসে, আমার প্রতিটি ক্ষণ যেন কাটে তোমার বিশ্বাসে, আমি থাকি যেন চিরদিন তোমার নিঃশ্বাসে, আমার প্রতিটি ক্ষণ যেন কাটে তোমার বিশ্বাসে। চমৎকার, বলা এত সুন্দর, সুরও করে সুন্দর, হ্যাঁ আবার গানও লিখে কত কিছু করে। আমি মনে করি যে মানে তোমরা ভাই বোনের যেটা বন্ডিং, এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে, এবং আমার দর্শকরা তো জানে যে এরকম ভাই বোন একসাথে গান করছো, শো করে একজন আরেকজনকে বোঝো, এটা অনেক বড় জিনিস। আর এমন একটা ফ্যামিলি বিলং করো যে ফ্যামিলি থেকে এসছো, মানে ওটা অনেক শ্রদ্ধার একটা জায়গা। হ্যাঁ, আমাদের সবারই ওটা শ্রদ্ধার জায়গা। আমরাও কিন্তু মিস করি, হ্যাঁ তোমার বাবা মাকে অনেক মিস করি। এখন রাজার গান শুনি। নিশ্চয়ই, যেহেতু রুনা রুনা এত হয়েছে, দেখো তো এরকম বোন পাবা, রুনাকে মনে করি একটা গান করে ফেলো। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ তাহলে তো এটা আমার জন্য সৌভাগ্য। দেখেন নিশ্চয়ই। তাহলে যখন আমরা ড্রাইভে যেতাম, ওর একটা গান অনেক পছন্দ ছিল, ওটা বাবার লেখা, বাবার শুরু করা, ওই গানটা তাহলে একটু করি, ঠিক আছে? হ্যাঁ। যে আমার কবিতায়, যে আমার গানে, যে আমার সুরে সুরে, যে আমার তাদে, তুমি কি সেই, তুমি কি সেই, আরে তুমি কি সেই, তুমি কি সেই। দারুণ দারুণ, নেপালি নেপালি একটু সুরটা খুবই সুন্দর সুর, আসলে ওই একদম পাহাড়ের উপরে করা, খুব সুন্দর। রাজা অনেক সুন্দর, আমি অনেক দোয়া করি যেন তোমরা আরো ভালো করো, আরো ভালো পজিশনে যেতে পারো সামনে, আর 10 বছর পর এরকমই থাকো, এমনটাই চাই। তা আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। জীবনে হাসি খুশি থাকতে হবে, প্রতিটা মুহূর্ত এনজয় করতে হবে। এই যে রাজার গল্প শোনালাম, ওর ওয়াইফকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীর মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। ওরা খুব ভালো দুটো ভাই বোন এবং খুবই ট্যালেন্টেড, ওদের জন্য দোয়া রাখবেন। এবং আমি শেষ করে দেবো আমার আজকের অনুষ্ঠান ওদের গানের সাথে সাথে। আমি চলে আসবো এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় কোনো মুখকে নিয়ে। একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগা, একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগা, ঘিরে থাকা জীবনের মানবিমান, ঘিরে থাকা জীবনের মানবিমান, মানবিমান। একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগা। নির্ঘুম রাত আমার অভিমানী ভোর, দূর পানে এঁকে যায় মিথ্যে বাসর, নির্ঘুম রাত আমার অভিমানী ভোর, দূর পানে এঁকে যায় মিথ্যে বাসর, খেয়ালে হারায় সে যখন তখন, খেয়ালে হারায় সে যখন তখন, একটি সুন্দর কবিতা, একটি সুরে লাগা।